নমস্কার, দেখছেন আমার এই চ্যানেল। আমার এই চ্যানেলের নামটা কি? আরে, ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট আমার এই চ্যানেল। জানি আপনাদের সময় নষ্ট হচ্ছে। আপনাদের সময় নষ্ট করতেই আসি প্রত্যেকদিন। বাট কি করব? আসা তো হয়ই। তো যাই হোক, আজকের সাবজেক্টে আসা যাক। জোকস অ্যাপার্ট। ইস্ট বেঙ্গল রিলেটেড খবর থাকবে এবং অতি অবশ্যই যে ভারতীয় ফুটবল যে দিক দিয়ে যাচ্ছে, আইএসএল এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো অতি অবশ্যই বলবো, যদি আপনি চ্যানেলে নতুন হন, যেটা করতে হয় সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হাইপ দিয়ে দেবেন, হ্যাঁ। তো চলুন শুরু করা যাক। আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে নামবে। আহ, কলকাতা লিগের এই ম্যাচটা ইস্ট বেঙ্গলকে জিততেই হবে। এই ম্যাচটা শুধু নয়, আরো একটা ম্যাচ, মানে পরপর দুটো ম্যাচ যদি ইস্ট বেঙ্গল জিততে পারে, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু সুপার সিক্সে চলে যাবে। সেটার বলার অপেক্ষা রাখে না। তবে ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচটা ভালোই জিতেছিল। রেলের বিরুদ্ধে তারা জিতেছিল। বোধহয় ৩-০ গোলে তারা জিতেছিল। আমার এক্সাক্ট স্কোরটা এই মুহূর্তে মনে পড়ছে না। সায়ান ব্যানার্জি ২ টো গোল করেছিল। সায়ান আজকেও খেলবে। তবে খেলবে না আজকে জেসিনটিকে। তার এখনো চোট রয়েছে, জেসিনকে পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তে হয়তো ডেভিড, এডমুন্ড এরা নামবেন, কারণ সিনিয়র টিমের প্লেয়াররা প্র্যাকটিসে রয়েছেন, প্র্যাকটিসে করছেন। সৌভিক চক্রবর্তীও রয়েছেন। তো এই প্লেয়ারগুলোকে কিন্তু কলকাতা লিগের ম্যাচে দেখা যাবে। আজকে তারা খেলতে নামবেন। আহ, তো জর্জ টেলিগ্রাফ তারা তাদের জীবন গড়ে দিতে পারলেও ইস্ট বেঙ্গলের জীবনটা গড়ে দিতে পারে কিনা, মানে ইস্ট বেঙ্গলের এই কলকাতা লিগে সুপার সিক্সে যাওয়ার পথটা সুগম করে দিতে পারে কিনা তারা নিজেরা হেরে, সেটা দেখা যাক। নাকি তারা নিজেরা নিজেদের জীবন গড়তে ব্যস্ত থাকবে, অর্থাৎ জেতার জন্য লড়াই করবে। যাই হোক, তবে ইস্ট বেঙ্গলের টিমটাও নেহাতি খারাপ নয়, ভালো খেলছেও। এবং বিশেষ করে এই এডমন্ড কিংবা ডেভিডের মতন প্লেয়াররা টিমের সঙ্গে যুক্ত হওয়াতে ইস্ট বেঙ্গলের যে রিজার্ভ টিমটা সেটা অনেকটা ভালো হয়ে গেছে। আর এডমুন্ড, ডেভিড এরা খেলাতে কিন্তু তারা প্র্যাকটিসের মধ্যেও থাকবে। এমনিতে ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজো তিনি প্লেয়ারদেরকে ১ সপ্তাহের জন্য ছুটি তো দিয়ে দিয়েছেন। কিন্তু এই প্লেয়ারগুলো তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন। এটা সিনিয়র টিমের জন্য যথেষ্ট ভালো। তবে হয়তো বেশিদিন ছুটি কাটানো হবে না, কারণ ফিরতে হবে প্র্যাকটিসে। আইএসএল যে শুরু হতে চলেছে, হ্যাঁ, আইএসএল কিন্তু শুরু হবে হয়তো অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরু থেকেই আইএসএল শুরু হয়ে যাবে। ফরম্যাটে কিছুটা অদল-বদল হতে পারে, একটু ছোট ফরম্যাটে হলেও হতে পারে আইএসএল, এমন একটা শোনা যাচ্ছে। কারণ গতকাল এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর বৈঠক ছিল এবং বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে বলে এআইএফএফ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তবে ঠিক কি কি আলোচনা হয়েছে, কোন শর্তে রাজি হয়েছে, সেগুলো প্রকাশ্যে অন্তত তারা বলেনি। তারা এই যে আলোচনা, দুই তরফের পক্ষ থেকে কি কোথায় কি বলা হচ্ছে, সমস্ত কিছু তারা সুপ্রিম কোর্টে ২৮ তারিখে দেবে। সুপ্রিম কোর্ট ২৮ তারিখে যেহেতু এআইএফএফ এর যে সংবিধান সেটা নিয়ে রায় দেবে, যে কোন ফরম্যাটে এআইএফএফ চলবে, তাদের নির্বাচন পদ্ধতি, এই সমস্ত কিছু নিয়ে রায় দেবে। সেদিনকেই হয়তো এআইএফএফ এফএসডিএল এর মধ্যে যে আলোচনা মানে হয়েছে গতকালই, সেই আলোচনাটা টেবিল করা হবে, অর্থাৎ জানানো হবে। তারপর যদি যৌথ সাংবাদিক সম্মেলন করে বা এআইএফএফ বা এফএসডিএল কেউ ঘোষণা করে যে কবে থেকে আইএসএল শুরু হবে। কারণ সময় খুবই কম রয়েছে। সামার ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে আসছে। তো এর মধ্যে যদি কোনো ক্লাব থেকে প্লেয়ারদের নিতে হয়, বিদেশি প্লেয়ারদের, তাহলে কিন্তু অতি সত্বর নিয়ে নিতে হবে। আমার মনে হয় ক্লাবগুলোর কাছে এই বার্তা পৌঁছেও গিয়েছে। গতকালই আমি লাইভে জানিয়েছি অনেকটাই। এবং আজকে যেটা জানা যাচ্ছে আরো বেশি, যে হয়তো অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরু থেকে আইএসএল শুরু হতে পারে। আ এবং আই লিগেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা অন্তত ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো একটা দিক, যে আইএসএল যাই হোক অন্তত বন্ধ তো হচ্ছে না। এবছরটা আইএসএল করে দেবে এফএসডিএল, এটা তারা জানিয়েছে। অন্তত এই চুক্তিতে বা এই অলিখিত চুক্তি হচ্ছে। কারণ এআইএফএফ এর সাথে এফএসডিএল এর চুক্তি এই বছরের ডিসেম্বরের ৮ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু মার্চ পর্যন্ত সেই চুক্তিকে টেনে নিয়ে যাচ্ছে অলিখিতভাবে এফএসডিএল। তারপরে নতুন কোনো কমিটি এলে তাদের সঙ্গে বসে তারা যে উম এমআরএ রয়েছে সেটা নিয়ে তারা আলোচনা করবে এবং কিভাবে তারা যেতে চাইছে সেটা তারা জানাবে। যেমনটা তারা প্রস্তাব দিয়েছিল আগে এআইএফএফ কে, যে 14% পাবে হচ্ছে আ এআইএফএফ, 26% এফএসডিএল, 60% হচ্ছে ক্লাবগুলো। এখন যে ফরম্যাটে যেতে চাইছে এএফএফ, বা এই যে কয়েকটা মাস চালিয়ে দেওয়া হবে আইএসএল করে, সেখানে কিন্তু খরচাটা কিছুটা এএফএফ ভাবছে তারা ক্লাবগুলোর সাথে শেয়ার করা যায় কিনা,
সেটা তারা দেখতে চাইছে। এবং এআইএফএফ কে তার কিছুটা বোঝাও অন্তত টানতে হতে পারে। তো দেখা যাক, এগুলো প্রকাশ্যে এলে আরো ডিটেলে বোঝা যাবে। গতকাল ইস্ট বেঙ্গলের মহিলা টিম তারা প্রথম ম্যাচেই জয়লাভ করেছে প্রিলিমিনারি রাউন্ডে এএফসি। তো এটা খুবই ভালো দিক। এবং যদি ইস্ট বেঙ্গল মহিলা টিমটাই মানে বলা যেতে পারে ইস্ট বেঙ্গলের সম্মান রক্ষা করছে, পরের ম্যাচটা যদি তারা জেতে তো তারা একেবারে কোয়ালিফাই করে যাবে। ভারতীয় দল তো ঘোষণা হয়ে গেছে। খালেদ জামিল গতকালই প্রেস মিট করেছে। খালেদ জামিল প্রেস মিট করে তিনি জানিয়েছেন যে সুনীল ছেত্রীকে তারা সুনীল ছেত্রীর জন্য দরজা খোলা রাখছেন। মোহনবাগানের যে ৭ জন প্লেয়ার আসেননি সেটা নিয়ে তার কোনো আফসোস নেই। তার বক্তব্য, তারা রিকোয়েস্ট করেছিলেন কিন্তু মোহনবাগান দেয়নি। কিন্তু যা নেই। যারা আছে তাদেরকে নিয়েই খেলতে হবে। কিন্তু একটা বিষয় যে খালেদ জামিলের এই দলে বাঙালি ফুটবলার নেই। যে বাঙালি ফুটবলটা শিখিয়েছে গোটা দেশকে, সেই বাঙালি ফুটবলার কিন্তু ভারতীয় দলে ব্রাত্য, ভারতীয় দলে নেই। এখন এর দায় কার? বাঙালিদের নাকি ভারতীয় টিম কর্তাদের, এআইএফএফ? সেটা তো এআইএফএফ কর্তারাই উত্তর দেবেন। কারণ বাঙালি ফুটবলার যে একেবারে নেই কোথাও কোনো, সেটাও নয়। কিন্তু এনিহাউ নেই, কোনো পজিশনেই বাঙালি একজনও বাঙালি ফুটবলারকে এই টিমে দেখা গেল না। এটা খুবই হতাশাজনক। চারিদিকে নিয়ে একটা সমালোচনাও শুরু হয়েছে। তবে আমি বলবো শুধু সমালোচনা করে তো কোনো লাভ নেই। এআইএফএফ কে প্লেয়ারকে সিলেক্ট করতে হবে, প্লেয়ারদেরকেও সেই মানে তো পৌঁছতে হবে যেখানে ভারতীয় দলে সে সুযোগ পায়। সেটারও বোধহয় যথেষ্ট অভাব আছে। অর্থাৎ বাংলাতেই এই প্লেয়ারদের উঠে আসার ক্ষেত্রে আরো বেশি করে সুযোগ তাদেরকে দিতে হবে। কারণ শুধুমাত্র কলকাতা লিগ খেললে বা ক্যালকাটা লিগ খেলার পরেই এই প্লেয়ারগুলো হারিয়ে যায় ক্ষেপের মাঠে। ক্ষেপ খেলে প্রচুর টাকা পায়, ফলে তো ক্ষেপের মাঠে তারা হারিয়ে যায়। কিন্তু তাদেরকে তো আরো খেলা রাখতে হবে, বড় ক্লাবে খেলার মধ্যে তাদেরকে রাখতে হবে। তারা সেই সুযোগটা পায় না। ফলে তো ভালো প্লেয়ার, ভালো গোলকিপার কেউই উঠে আসছে না। বাঙালি গোলকিপার নেই সেভাবে। দেখুন তো একবার, একটা টাইমে ২-৩ জন বাঙালি গোলকিপার থাকতো ইন্ডিয়ান টিমে। এখন সেটা হয়ে গেছে, পুরোটা পাঞ্জাব নিয়ে নিচ্ছে। গুরপ্রীত, অমরিন্দর সিং, হ্যাঁ, পাঞ্জাব প্লেয়াররাও চলে আসছে। তো এমত অবস্থায় যখন পরিস্থিতি এইদিকে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা টিমই এখন গোছানো শুরু করে দিয়েছে। মানে শেষ বেলায় এসে তারা গোছাচ্ছে। তবে ইস্ট বেঙ্গলের যে রাইট ব্যাক আর রাইট উইং কে হলো সেটা এখনো পর্যন্ত জানা গেল না। আজকে অনেকগুলো দিন হয়ে গেল, আর বেশি দেরি নেই। তো দেখা যাক, এখনো আমাদেরকে ওয়েট করতে হবে যে এই কয়েকটা দিনের মধ্যে, মানে এই উইকের মধ্যেই তো ঘোষণা করা ছাড়া উপায় নেই। আরেকটা বিষয় যে মোহনবাগানের যে ৬ নম্বর ৭ নম্বর বিদেশি কারা হবে সেটাও এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। রবসন রবিনো হচ্ছে বলে শোনা যাচ্ছে। রবসন রবিনোকে নিয়ে অনেকদিন আগে আমি ভিডিও করেছি। আরেকজন বিদেশি প্লেয়ারকে তারা আনতে চাইছে। তার নাম চর্চায় উঠে এসছে। দেখা যাক শেষমেশ কি হয়, সেই প্লেয়ারটিকে তারা সাইন করায় কিনা। তবে মোহনবাগানের তো সাইন করানোর অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই। কারণ দে হ্যাভ সাম মানি। তাদের প্রচুর টাকা রয়েছে। সেটা বড় বিষয় না যে প্লেয়ারকে সাইন করানোটা। কত দ্রুত তারা করতে পারবে সেটাই এখন বড় বিষয়। তো দেখা যাক কি হয়। তো আপনারাও বলবেন নিশ্চয়ই। দেখা যাক কি হয়। যাই হোক, আর দেখতে হবে না, আর সহ্য করতে হবে না। এবার বিদায় নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। ভিডিওটা যদি মন্দ লেগে থাকে তো ডিসলাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরো অনেক খেলার খবর জানতে, দেখতে, শুনতে, বিশ্লেষণ শুনতে আপনাকে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। ও হ্যাঁ, হাইপ দিতে ভুলবেন না। হাইপ, HYPE, মাইন্ড ইট। থ্যাংক ইউ।